রেকর্ডিং দিয়ে দিলাম। হুম। আজকে আমাদের ডিপ লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের লেকচার নাম্বার হচ্ছে 1। তো প্রথম ক্লাসগুলোতে আমাদের কিছু ফান্ডামেন্টাল থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে। সেই ফান্ডামেন্টাল থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা মূলত আজকে থেকে আলোচনা শুরু করব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং কিংবা ডিপ লার্নিং আমরা যাই বলি, এই সবগুলো জিনিসের গোড়াপত্তন মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে মানুষের মতো কাজ করা। সহজ কথা আমরা যদি খুব সিম্পলি বলতে চাই যে একটা হিউম্যান বিইং। তো মানুষের মতো যখন হচ্ছে কাজ করার কথা আমি যখন বলি তখন বেশ কয়েকটা বিষয় হচ্ছে আসে। সেটা হচ্ছে যে মানুষের মতো রিজন করার ক্ষমতা, তার মানে হচ্ছে রিজনিং, রিজনিং ক্যাপাবিলিটি। এর পরবর্তীতে হচ্ছে রিজনিং ক্যাপাবিলিটি ছাড়াও মানুষ কোনো কিছু দিলে সেটাকে সে ডিটেক্ট করতে পারে। ডিটেকশন ক্যাপাবিলিটি আছে মানুষের। মানুষ তার রিজনিং এবং ডিটেকশন পাহাড়ের মাধ্যমে মানুষ কোনো কিছু প্রেডিকশন করতে পারে, মানে প্রেডিকশন ক্যাপাবিলিটি আছে। মূলত মানুষের ক্যাপাবিলিটিকে আমরা এই 3টা পর্যায়ে ভাগ করতে পারি। যার আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা হচ্ছে বলতেছি, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে সে মানুষের মতো কাজ করবে। কিন্তু মানুষের মতো কাজ করতে গেলে এখানে বুঝতে হবে যে একটা মানুষ যখন ভাত খায়, একটা মানুষ গোসল করে, একটা মানুষ কোথায় ঘুরতে যাচ্ছে, সেই জিনিসগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখানে অন্তর্ভুক্ত হবে যে মানুষ আসলে কিরকম ভাবে কাজ করে। তো মানুষের মূল কাজগুলোকে আমরা 3টা প্যাটার্নের মধ্যে আনতে পারি। একটা হচ্ছে সে কোনো কিছুকে যুক্তিসঙ্গত ভাবে থিঙ্ক করতে পারে, যেটাকে বলতেছি আমরা রিজনিং ক্যাপাবিলিটি। আর একটা হচ্ছে সে কোনো কিছুকে ডিটেক্ট করতে পারে, সেটাকে বলতেছি আমরা কি ডিটেকশন ক্যাপাবিলিটি। আর একটা হচ্ছে প্রেডিকশন ক্যাপাবিলিটি, সে কোনো কিছুর উপর ভিত্তি করে কোনো কিছুকে প্রেডিক্ট করতে পারে, প্রেডিক্ট করার ক্ষমতা। তো রিজন করার ক্ষমতাটাকে আমরা যদি আরেকটু বর্ণনা করি, ধরেন আপনাকে অনেকগুলো বল দেওয়া হলো, অনেক কালারের, হ্যাঁ, লাল নীল হলুদ, এরকম অনেক কালারের বল দেওয়া হলো। তখন সেখান থেকে আমি যদি আপনাকে কোনো স্পেসিফিক কালার বলি যে হ্যাঁ অমুক লাল বলটা আপনি নিয়ে আসুন, বা এখানে মোট কয়টা লাল বল আছে, কিংবা এখানে নানা রঙের কয়টা বল আছে, তখন আপনি অল্প কিছুক্ষণের মধ্যে সেই জিনিসগুলো বের করতে পারবেন, আপনার জন্য সমস্যা হবে না। আবার ধরুন যদি এরকম হয় আপনি একটা ফ্যাক্টরিতে জব করেন, আপনি ফ্যাক্টরিতে আর এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জব করেন। তো সেখানে আমি বললাম যে আপনাদের যে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম আছে, সেই কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে বা আপনাদের স্টকে কতগুলো আনফিনিশড প্রোডাক্ট আছে। আনফিনিশড প্রোডাক্ট মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো পুরোপুরি ফিনিশ না, বাট ফিনিশ এবং আনফিনিশ এই দুইটার মাঝামাঝি মধ্যে হচ্ছে আছে। তো তখন আপনি বললেন, কাউন্ট করে দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার এখানে এত অ্যামাউন্টের প্রোডাক্ট আনফিনিশড অবস্থায় আছে। তো এটা হচ্ছে নর্মালি আমাদের যে রিজনিং স্কিল গুলো আছে সেটা ডিটেক্ট করার ক্ষমতাটা মূলত রিজনিং এর ক্ষমতার সাথে একটু ওভারল্যাপ করে। সে অর্থে ধরেন হচ্ছে আপনি রাতের আধারে কোনো জায়গায় হেঁটে যাচ্ছেন। তো হেঁটে গেলে আপনি চাঁদের আলোতে কোনো একটা জিনিস পড়ে থাকতে দেখলে হয় ওটাকে সাপ মনে করতে পারেন, না হলে ওটাকে কি গাছের পাতা বা অন্য কিছু মনে করতে পারেন, যেটা অ্যাকুরেটলি সেই জিনিসটা। তো ডিটেক্ট করার ক্ষমতাটা মানুষের সেরকম। সেটা হচ্ছে আপনার যে পূর্ববর্তী নলেজ আছে, এক্সিস্টিং নলেজ, হ্যাঁ, সাপ হলে সেটা হয় একটু নাড়াচড়া করবে, এক জায়গায় স্থির থাকবে না। কিংবা সেটা হলে এটার আকৃতি এমন হতে পারে, এটা একটু বেঁকা, একটু বেঁকিয়ে থাকবে। এরকম আপনার মাঝে কি কিছু এক্সিস্টিং নলেজ আপনার কাছে হচ্ছে আছে। সেটার উপর ভিত্তি করে আপনি তখন অ্যাকুরেট ডিটেকশনটা কি করতে পারবেন, সেটাই হচ্ছে মূলত ডিটেকশন ক্যাপাবিলিটি। আর প্রেডিকশন ক্যাপাবিলিটিটা হচ্ছে প্রেডিক্ট করার ক্ষমতা। যেমন প্রেডিক্ট করার ক্ষমতাটা আমরা আসলে মানুষজন হরহামেশাই করে থাকি। যেমন হচ্ছে ছোটবেলায় যখন আমরা এক্সাম দিয়ে আসতাম, হ্যাঁ, যেমন এসএসসি কিংবা এইচএসসি লেভেলের কিংবা বিশ্ববিদ্যালয়ের, তখন বাড়িতে আসলে একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করা হতো যে কত পাবি বা কত পাবো। তো এরকম প্রশ্নগুলোর উত্তর তখন আমরা দিতাম যে শতকরা 80% পাবো, বা গ্রেডে বলতাম যে A+ থাকতে পারে, A গ্রেড থাকতে পারে, এভাবে আমরা ভেঙে বলতাম। তো এই জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের এক্সিস্টিং নলেজের উপর ভিত্তি করে, রিজনিং পাওয়ার এবং ডিটেকশন পাওয়ার উপর ভিত্তি করে আমরা প্রেডিক্ট করার ক্ষমতাটা রাখি। তাহলে এই 3টা জিনিস যদি আমরা মেশিনকে দিই, তাহলে সে কোনো একটা মেশিন, তখন সে মেশিনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই আছে বলে আমরা ধরতে পারি। এখন সমস্যাটা শুরু হয়ে গেল যে যখন আমরা মেশিনগুলোর মধ্যে এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া শুরু করলাম, তখন একটা ঝামেলা এসে দাঁড়ালো। সেটা হচ্ছে যে পৃথিবীতে প্রচুর পরিমাণে ডাটা উৎপন্ন হচ্ছে। কেন? কারণ আগে মানুষজনের কাছে আসলে
যে মোবাইলের পাওয়ারটা ছিল সেটা মোবাইল পাওয়ারটা কম ছিল। কারণ আগে মানুষের কাছে ধরো মোবাইল ফোন ছিল, কিন্তু কেউ তেমন করে ছবি একটা তুলতো না। যদিও আজকের যুগে এমন মানুষ আছে যারা তেমন একটা ছবি তুলেন না, কিন্তু ইন্টারনেটের ব্যবহার বহু গুণে বাড়ার কারণে এবং মোবাইলটা সহজলভ্য হয়ে যাওয়ার কারণে দেখেন সমাজের নিত্য নতুন কিছু শ্রেণী বের হয়েছে। যেমন ভিডিও দিয়ে যারা ব্লগ করে, আমরা তাদেরকে বলতেছি ব্লগার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, এরকম কিছু আনকনভেনশনাল পেশার লোকজন বের হয়ে গিয়েছে। তো এই আনকনভেনশনাল পেশার লোকজন বের হয়ে গিয়ে যে কাজটা করছে, তারা যখনই যে জিনিস দেখছে সেই জিনিসের হয় ছবি তুলতেছে, না হয় সেই জিনিস নিয়ে তারা লেখালেখি করতেছে, অথবা সেই জিনিসের ভিডিও করে। আলটিমেটলি এই জিনিসগুলো কোথায় যাচ্ছে? এই জিনিসগুলো আলটিমেটলি যাচ্ছে নানা ধরনের সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলোতে হচ্ছে যাচ্ছে। এবং যারা হচ্ছে টুইটার কিংবা বর্তমানে এক্স ইউজ করে থাকেন। তো এখন যেটা হলো যে এই যে ডেটাগুলো উৎপন্ন হচ্ছে, এই ডেটাগুলো সবগুলো কিন্তু সমধর্মীয়, একই জাতীয় কিন্তু ডেটা না। নট নট ইকুয়াল, আমরা এটা হচ্ছে বলতে পারি। এখানে মূলত ডেটাগুলোকে আমরা দুইটা মেজর টাইপে হচ্ছে ভাগ করতে পারি, টু মেজর টাইপস অফ ডেটা। একটাকে আমরা বলতে পারি হচ্ছে স্ট্রাকচার ডেটা, আরেকটাকে আমরা বলতে পারি আনস্ট্রাকচার ডেটা। ওকে, তাহলে স্ট্রাকচার ডেটা কি জিনিস, আনস্ট্রাকচার ডেটা কি জিনিস? এখন দেখেন, কেউ যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট লিখছে, হ্যাঁ, কোনো স্ট্যাটাস লিখছে বা কোনো একটা ডকুমেন্ট আপলোড দিচ্ছে, সেই জিনিসগুলো নর্মালি সাজানো গোছানো ভাবে কিন্তু হয়। যেমন কেউ একটা ফাইল শেয়ার করলো, এক্সেল ফাইল, হ্যাঁ, বা কেউ একটা ধরেন হচ্ছে কোনো একটা স্ট্যাটাস শেয়ার করলো, বা কোনো একটা বই শেয়ার করলো, বা কোনো একটা ডকুমেন্ট শেয়ার করলো। তো এই জিনিসগুলো নর্মালি কি সাজানো গোছানো হয়ে থাকে। তো এই সাজানো গোছানো ডকুমেন্ট গুলোকে আমরা নর্মালি বলে থাকি স্ট্রাকচার ডাটা। আর আনএক্সট্রাকচার ডাটা কি? আনএক্সট্রাকচার ডাটা হচ্ছে মূলত ছবি, ভিডিও, শব্দ, এই জিনিসটা খেয়াল রাখবেন। আনএক্সট্রাকচার ডাটার মধ্যে আমরা মূলত তিন ধরনের ডাটাকে মানে মেইনলি ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে ইমেজেস। ঠিক আছে? তো এটার সাথে বর্তমানে আরেকটা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে টেক্সট। তবে টেক্সটের বিষয়টা আমরা এটা পরে আলোচনা, তাই এটাকে ব্র্যাকেটে রাখতেছি। কারণ টেক্সটের জন্য নর্মালি ইউজ করা হইতেছে অন্য জিনিস। সেটার জন্য আমরা ডিপ লার্নিং, মেশিন লার্নিং অথবা এআই, আমরা দুইটাই ইউজ করতেছি। কিন্তু সেটা ইউজ করে আমরা নর্মালি যে নতুন ধরনের জিনিস আমরা তৈরি করছি, সেটাকে আমরা বলতেছি এনএলপি কিংবা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আচ্ছা, তারপরও টেক্সট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মধ্যে পড়ে, টেক্সট ডাটাকে আমরা এখানে ধরতে পারি। তো টেক্সট ডাটার মধ্যে কিছু কিছু ডাটা আছে স্ট্রাকচার, যেগুলোকে আমরা স্ট্রাকচারের মধ্যে ধরবো। কিছু কিছু আছে আনস্ট্রাকচার, যেগুলোকে আমরা আপনার ডিপ, আমাদের ডিপ লার্নিং বা এআই এর মধ্যে হচ্ছে ধরতে পারি। আচ্ছা, তো এখন স্ট্রাকচার যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, সেই ডাটাগুলোকে প্রথমে সামারি করা হয়। সামারিটাকে আমরা নর্মালি এক্ষেত্রে বলে থাকি ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তো ইডিএ, তার পরবর্তীতে তাদের উপরে আমরা ফার্দার কিছু মেশিন লার্নিং হচ্ছে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই এমএল অ্যালগোরিদমস, আমরা ফার্দার মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করি। এবং তারপরে সে অ্যালগোরিদম গুলোর মধ্য থেকে কোন অ্যালগোরিদমের অ্যাকুরেসি সবচাইতে বেশি, সে অ্যাকুরেসিটা আমরা বের করার চেষ্টা করি। হাইস্ট অ্যাকুরেসি, অ্যালগোরিদমের হাইস্ট অ্যাকুরেসি রেটটা আমরা বের করার চেষ্টা করে থাকি নানা রকম ফাইন টিউনিং মাধ্যমে। তো এই মেশিন লার্নিং এ আমরা মূলত এই যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের যে পার্টটা আছে স্ট্রাকচার ডাটার ক্ষেত্রে, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিসের পার্টটাই হচ্ছে মূলত ডাটা সায়েন্সের পার্ট। আর আপনার অ্যাপ্লাই এমএল অ্যালগোরিদমস এবং ফাইন্ড হাইয়েস্ট অ্যাকুরেসি রেট, ফাইন টিউন দ্য অ্যাকুরেসি, এই ধরনের যাবতীয় যেসব কাজকর্ম আছে এমএল মেশিন লার্নিং অ্যালগোরিদমের সাথে জড়িত, সেই জিনিসটা হচ্ছে মূলত আমাদের মেশিন লার্নিং বা এমএল। তারপর আসে আমাদের আনস্ট্রাকচার ডাটা। তো আনস্ট্রাকচার ডাটার ক্ষেত্রে আমি বলেছি যে আনস্ট্রাকচার ডাটা, আনস্ট্রাকচার ডাটার ক্ষেত্রে আমাদের হচ্ছে হচ্ছে অডিও আছে, তার পরবর্তীতে আছে ভিডিও আছে। ঠিক আছে?
তো অডিও এবং ভিডিও এগুলাকে হচ্ছে আমরা আপনার এই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করা হয়। ইডিএ এদের করা হয়, বাট এই ইডিএটা করা হয় নর্মালি হচ্ছে আপনার হাইস্ট হায়ার অর্ডার। এটা নর্মালি নর্মাল এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের, যদি আপনারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন, যে নর্মাল এক্সপ্লোরেটরি যে ডাটা অ্যানালাইসিস আছে বা স্ট্রাকচার ডাটার ক্ষেত্রে আমরা যেভাবে ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করি, অডিও ভিডিও এবং ইমেজের ক্ষেত্রে তার চাইতে ভিন্নভাবে আসলে আপনার এই ধরনের অ্যানালিসিসটা করতে হয়। তাই এটাকে আমরা বলতেছি ইডি হায়ার অর্ডার, মানে একটু অ্যাডভান্স লেভেলের এটা ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তার পরবর্তীতে আমরা যে কাজটা করে থাকি এখানে হচ্ছে অডিও ভিডিওর উপর বেস করে এদের উপর হচ্ছে আপনার অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাইং ডিএল অ্যালগোরিদম, ডিপ লার্নিং অ্যালগোরিদম আমরা হচ্ছে এক্ষেত্রে অ্যাপ্লাই করি। তো ডিপ লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই যখন হচ্ছে আমরা করি তখন এটার মধ্যে একটা ভাগ চলে আসে। একটা ভাগ চলে আসে কিভাবে, আমি কি কি ভাগ সেটা বলতেছি। ইমেজ গুলোর উপরে, ইমেজ এবং মূলত ইমেজের ডাটার উপরে আপনি যখন ডিএল অ্যালগোরিদম অ্যাপ্লাই করেন তখন আমরা সেই জিনিসটাকে বলে থাকি মূলত ইমেজ প্রসেসিং। ঠিক আছে। আর টেক্সটের উপরে যখন আপনি ডিপ লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে থাকেন তখন সেক্ষেত্রে আমরা বলতেছি সেটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কিংবা সংক্ষেপে যেটাকে বলা হয় এনএলপি, বা বর্তমানে এটাকে অনেকে এনএলপি বলেন না, এটাকে বলে থাকেন জেনারেটিভ এআই। ঠিক আছে। ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যালগোরিদম এখন আর বলে না, এখন লোকজন এটাকে জেনারেটিভ এআই বলতেই স্বাচ্ছন্দ্য তারা হচ্ছে বোধ করেন। ঠিক আছে। এখন আনস্ট্রাকচার্ড ডাটার মধ্যে অডিও ভিডিও আছে, এবং আপনার হচ্ছে যে অডিও ভিডিও ইমেজেস টেক্সট আসছে। এখন আনস্ট্রাকচার্ড ডাটা আমরা মূলত আমাদের যে এআইটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো তাহলে আমরা বুঝলাম যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুটো দিক আছে। একটা হচ্ছে স্ট্রাকচার ডাটা নিয়ে এটা কাজ করে, আবার আনস্ট্রাকচার্ড ডাটা নিয়ে কাজ করে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে যে পার্টটা এক্সট্রাকচার ডেটা নিয়ে কাজ করে সেখানেই মূলত আছে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পার্টটা আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করে সেটাই হচ্ছে আমাদের মূলত আপনার ডিপ লার্নিং। ওকে। তাহলে এবার আসেন যে তাহলে এখানে মূলত কি কাজগুলো করা হয়ে থাকে ডিপ লার্নিং এ। দেখেন এখানে আমরা যখন আনস্ট্রাকচার ডেটার কথা বলতেছি তখন আমাদের হচ্ছে আনস্ট্রাকচার ডেটাকে বুঝতে হবে, মানে আমাদের কি রেজনিং ক্যাপাবিলিটি লাগবে। তারপর আমাদের জ্ঞান বা বুঝার উপর ভিত্তি করে সেটাকে ডিটেক্ট করতে হবে যে এটা কিসের আওয়াজ, এটা কিসের ছবি, এটা কিসের ভিডিও। ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের কি প্রেডিক্ট করতে হবে, যে এই জিনিসের উপরে নানা ধরনের অ্যালগোরিদম দিয়ে আমাদের দেখতে হবে যে এই জিনিসটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারতেছে কোন ধরনের অ্যালগোরিদম। তো এক্ষেত্রে অ্যালগোরিদম গুলো আমরা নর্মালি ডিপ নিউরাল নেটওয়ার্ক এক্ষেত্রে হচ্ছে ইউজ করে থাকি। এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, এটা করে বুঝেছি। ওকে, গ্রেট। আর আরেকজন তো দেখি আসলো না, উনি কোন দিকে গেল কি জানি। আমরা মানুষ কম, আসাটা জরুরি ক্লাসে, কারণে সবারই। হ্যাঁ ভাই। ওকে। এবার আসেন তাহলে আমরা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা আর একটু ডিপে এই জিনিসটা হচ্ছে দেখি, যে মূলত মেশিন লার্নিং এ কি হয় এবং মূলত ডিপ লার্নিং এ কি হয়। থেকে টেবিল দিয়ে দেখালে ভালো হবে। এমএল আর হচ্ছে ডিএল। দেখেন, মেশিন লার্নিং এ আমরা বলতেছি যে আমরা স্ট্রাকচার ডেটা নিয়ে হচ্ছে কাজ করি। আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা বলতেছি যে আমরা আনস্ট্রাকচার্ড ডেটা নিয়ে হচ্ছে কাজ করে থাকি। ওকে। এখন মেশিন লার্নিং এর ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার ডেটা যখন আমরা বলতেছি তখন সেই ডেটাগুলো মূলত আপনার এই স্ট্রাকচার ডাটা মানে যে এই ডাটাগুলো
কলাম এবং রোতে ভাগ করা আছে, কলামস মাল্টিপ্লাই বাই রো, আমি এইভাবে লিখতেছি। স্ট্রাকচার ডেটা মানে মেশিন লার্নিং এর ক্ষেত্রে এই ডাটাগুলো কলাম এবং রোতে ভাগ করা আছে। তো নর্মালি কারণ স্ট্রাকচার ডেটা যখন আমরা বলি ম্যাক্সিমাম লোকজন মিন করে কি, এই যে এক্সেল সিএসভি ফাইলে যে ডাটাগুলো থাকে সেই ডাটাকে তারা নর্মালি মিন করে থাকেন। কারণ এক্সেল বা সিএসভি ফাইলের ডাটাগুলো কি কলাম আর রো আকারে হচ্ছে সাজানো থাকে। বাট আনস্ট্রাকচার্ড ডাটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কলাম এবং রো আকারে সাজানোর বিষয়টি থাকে না, তাই এটাকে আমি ক্রস দিয়ে দিচ্ছি। কলামস কলাম এবং রো আকারে সাজানোর বিষয়টি আপনার এই আনস্ট্রাকচার্ড ডাটার ক্ষেত্রে থাকে না। তার পরবর্তীতে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এখানে নর্মালি ডাটাগুলোকে অ্যানোটেট করা থাকে, আর এখানে ডাটাগুলোকে অ্যানোটেট করা থাকে না। মানে অ্যানোটেট করার বিষয়টা মানে হচ্ছে যে এখানে নর্মালি বলা হয়ে থাকে যে আপনার ডাটা সেটের মধ্যে ফিচার কোনগুলো, আমরা নর্মালি এগুলোকে মেশিন ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর ভাষায় আমরা বলে থাকি ফিচার্স, বা আপনারা যদি ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তখন সেক্ষেত্রে আমরা বলে থাকি ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল গুলোকে আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ আইবি তারপর ডিবি এ ভাগে হচ্ছে ভাগ করি, ঠিক আছে। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে ফিচার্স। এখন বা আমরা এখানে যখন ফিচার্স এর কথা বলতেছি তখন ইনপুট এবং আউটপুট ফিচার্স এইভাবে তারা ভাগ করে থাকেন। বাট আপনার আনস্ট্রাকচার্ড ডেটার ক্ষেত্রে কিন্তু এভাবে কোনো প্রকার ফিচারকে অ্যানোটেট করা থাকে না, মানে ফিচার থাকে বাট সেই ফিচারের নামটা দেওয়া থাকে না এক্স্যাক্টলি, তো এই জিনিসটা অ্যানোটেট করা থাকে না। ঠিক আছে ভাই, ওই হেডিং এ যে নামটা দেওয়া থাকে ওটাই, জি, মানে এটা হচ্ছে কি ওই কলামে যে হেডিং যে নামটা দেওয়া থাকে ওটা কি অ্যানোটেট করা বলছে? এটা নর্মালি হচ্ছে নর্মালি আপনার কলামের হেডিং এর আমরা দেখা থাকে নর্মালি ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর প্রবলেম গুলো যখন আপনি সলভ করুন তখন ইন্ডাস্ট্রিতে আমরা বলি যে কেস সামারিটা কি। তো কেস সামারির মধ্যে নর্মালি হচ্ছে আপনার কলাম এবং রো এই জিনিসগুলো সম্পর্কে বলা থাকে যে আপনার কি ধরনের মানে বিজনেসের প্রবলেম আপনি সলভ করতেছেন, সেই ধরনের বিজনেসে তাদের কি কি ডাটা সেট আছে এবং সেটার মধ্যে কোনটা ইনপুট ভ্যারিয়েবল কোনটা আউটপুট ভ্যারিয়েবল, মানে কেস সামারিটা বা কেস ডিসক্রিপশনটা পড়লে আপনি সেটা বুঝতে পারবেন যে কি ধরনের মানে মেশিন লার্নিং, এটা কি মেশিন লার্নিং না ডিপ লার্নিং। আর ডিপ লার্নিং হলে আপনারা এটা প্রথমেই ধরতে পারবেন, একটা তো হচ্ছে যে ডিপ লার্নিং হলে সেটা আনস্ট্রাকচার্ড স্ট্রাকচার ডাটা হবে, তার মানে অডিও ভিডিও ইমেজ বা টেক্সট হবে, এটা তো একটা আছে। আর তাছাড়া হচ্ছে যে আপনি ডেসক্রিপশন পড়ে মূলত বুঝতে পারবেন। তো এখানে আমরা যখন আসলে এই যে অ্যানোটেশনের কথা বলতেছি, এই অ্যানোটেশনের কথা মানে হচ্ছে এখানে মূলত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে এক্স হিসেবে হচ্ছে ইয়ে করা থাকে, X1 X2 এরকম করে করে ধরন হচ্ছে ভাগ দেওয়া থাকে। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো নর্মালি একটাই থাকে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা হচ্ছে আমাদের ওয়াই। বাট এই জায়গাতে এরকম কোনো কিছু থাকে না আনস্ট্রাকচার্ড, যেহেতু আনস্ট্রাকচার্ড ডেটা তাই এখানে কোনো কলাম রো থাকে না, এখানে কোনো অ্যানোটেট করা তো কিছু থাকে না, এখানে কিন্তু আপনার ইয়ে দেওয়া থাকে না। যেমন আমরা এখানে ইমেজের কথা হচ্ছে বলতে পারি, যদি একটা ইমেজকে ভাগ করেন আপনি সেখানে কি কলাম এবং রো পাবেন, বরং ইমেজকে ভাগ করলে আপনি পাবেন কি পিক্সেল, কলাম এবং রো কিন্তু আপনি পাবেন না। তো আমরা আরেকটা জিনিস মেশিন লার্নিং এর ক্ষেত্রে করে থাকি সেটা হচ্ছে যে ডেটা প্রি প্রসেসিং, ঠিক আছে, ডেটা প্রি প্রসেসিং এবং প্রি প্রসেসিং করে আমরা মূলত এক্ষেত্রে ফিচারটাকে হচ্ছে সিলেক্ট করা বা রিফাইন করার ক্ষেত্রে এটা করে থাকি। এখানেও আমরা ডাটাকে প্রি প্রসেসিং করি, বাট ডাটাকে যে প্রি প্রসেসিংটা করা হয়ে থাকে এটা একটু ডিফারেন্ট, এটা নর্মাল ডাটা প্রসেসিং এর চাইতেও এটা ডিফারেন্ট। কাজ করতে গেলে আপনারা মানে এটা বুঝবেন মূলত। আর আমাদের কোর্স তো আসলে এমন ভাবেই সাজানো যে আপনারা যারা মূলত মেশিন লার্নিং বা ডাটা সায়েন্সের আইডিয়া যাদের আছে, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে মূলত এই কোর্স। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি সেটাকে হচ্ছে ডাটাগুলোকে এক্ষেত্রে আমরা নর্মালি ডাটা প্রসেসিং করে কি করি, এক্স এবং ওয়াই তে আমরা হচ্ছে এগুলোকে ভাগ করে নিই, ঠিক আছে। এক্স এবং ওয়াই তে ভাগ করার পরে মূলত দুইটা বিষয় আছে, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো রিগ্রেশন ক্লাসিফিকেশন আশা করি মেশিন লার্নিং এ আপনারা হচ্ছে জানেন, না জানলে হচ্ছে আমার মেশিন লার্নিং কোর্সের ভিডিও দেখে নিবেন রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন, ওটা ইউটিউবে আপলোড দেওয়া আছে, আমার যে ইউটিউব চ্যানেল সেখানে ফ্রি আপলোড দেওয়া আছে এটা।
আর এই ক্ষেত্রে আমরা নর্মালি আমাদের যে কাজটা করে থাকি, ডাটাগুলোকে যখন হচ্ছে আমরা নিই, এই ডাটা ফ্লো গুলোকে আমরা নর্মালি নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে আপনার দেখানোর চেষ্টা করি, মানে ডাটা ফ্লো ইউজিং নিউরাল নেটওয়ার্ক, এনএন এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি। তো নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়, নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে একটা ইনপুট লেয়ার থাকে, একটা আউটপুট লেয়ার থাকে। ঠিক আছে? তো নিউরাল নেটওয়ার্ক হচ্ছে অনেকটা আহ ছোট একটা নিউরাল নেটওয়ার্ক আমি আঁকি এখানে, না হলে এটা বুঝতে অসুবিধা হবে। শেপ দিতে হবে মাঝখান দিয়ে, তো ওকে। জাস্ট সংক্ষেপে একটা, মানে এটা এটা যে এক্সাক্ট নিউরাল নেটওয়ার্ক তা না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং বা বোঝানোর পার্সপেক্টিভের জন্য। হ্যাঁ, এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো এখান থেকে যাবে। প্রথমে ধরেন এটা হচ্ছে x1 গেল, এটা ধরলাম x1, x2 পরে বসাচ্ছে আগে। আচ্ছা, সমস্যা নেই, এটা ইয়ে করি, insert। এটা হচ্ছে আমাদের x2, তার পরবর্তীতে আরেকটা আসবে x3। তিনটা ভ্যালু গুলো, এগুলোর উপর বের করে আমাদের একটা ভ্যালু বের হবে ওয়াই। এটা একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে x1, টেক্সট বক্স, হয়ে গেছে, সমস্যা নাই, এটাকে ছোট করে দিই। এটা হচ্ছে আমাদের x2। ঠিক আছে, এরপর নিচেরটা হচ্ছে x3। x1, x2, x3। আর এটা হবে আমাদের ওয়াইপি। তো এটাকে আমরা নিউরাল নেটওয়ার্ক বলে থাকি, বা এটাকে আমরা নর্মালি সিম্পল নিউরাল নেটওয়ার্ক বলি, বা এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে নিউরন কিংবা পারসেপ্টন। নিউরন কিংবা পারসেপ্টর বলা হয়ে থাকে আমরা যেখানে ফিচার গুলো যাচ্ছে x1, x2, x3 এবং হচ্ছে ওয়াইপি। এখন এটার এখানে আবার মাঝখান দিয়ে আমাদের দুটা স্তর আছে। ঠিক আছে? আহ সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা এটাকে দুটা ভাগে ভাগ করে দিই, তাহলে এখানে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে স্টেপ 1 আর একটা হচ্ছে স্টেপ 2, বা স্টেজ 1, স্টেজ 2। তো স্টেজ 1 এবং স্টেজ 2 তে কি হয় আসেন আমরা একটু এটা নিচে আলোচনা করি। আচ্ছা, এটাকে আমি একটু এখানেই থাকে, এটা সমস্যা নাই। ওকে, এটাকে পেজে নিয়ে আসলাম, ব্ল্যাঙ্ক পেজ, এখানে উঠিয়ে দিচ্ছে। স্টেজ 1, স্টেজ 2 ডিসকাস করতে সুবিধা হবে। তো স্টেজ 1 হচ্ছে প্রথম ভাগ, যেটা এটা হচ্ছে স্টেজ 1। তো স্টেজ 1-এ যে জিনিসটা হয় এটা হচ্ছে মূলত আমরা এটাকে বলে থাকি সামেশন ফাংশন। আর স্টেজ 2 আমরা বলে থাকি অ্যাক্টিভেশন ফাংশন। প্রথমে ফিচার গুলার একটা সামেশন দেওয়া, মানে আমরা বের করে থাকি, তারপর ফিচার গুলোকে আমরা নর্মালি অ্যাক্টিভেট করে থাকি। অ্যাক্টিভেটের পরে আমরা নর্মালি এই যে ওয়াইপি, এই ওয়াইপিটা হচ্ছে পাই। এই পুরো প্রসেসটাকে
বলা হয়ে থাকে মূলত পারসেপ্টন। আর পারসেপ্টন হচ্ছে মূলত নিউরন, নিউরাল নেটওয়ার্কের আপনার নিউরনই হচ্ছে মূলত পারসেপ্টন। এটা আপনাদের আজকে একটু বুঝতে আপনাদের একটু সমস্যা হবে, কারণ এটা তো আসলে ইয়ার একটু রাফ জিনিস তো, এই কারণে এটা বুঝতে সমস্যা হবেই আপনাদের। তো এটা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এখানে যেভাবে কাজগুলো করে থাকি, এই কাজের সমস্যা নেই। আমি এটার দিব আপনাদেরকে, কি বলে, শীট দেওয়ার চেষ্টা করবো এটার। আশা করি তখন শীট দিলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এই যে ডিপ লার্নিংটা আছে, ডিপ লার্নিং আসলে কি কি কাজে ইউজ করা হয়, আমরা এবার একটু কাজগুলো দেখি। ঠিক আছে, আমরা আমাদের যে ম্যাথমেটিক্স পার্টটা আছে ডিপ লার্নিং এবং এআই এর, মানে আমাদের এই কোর্সের মধ্যেই আমরা সেখানে গিয়ে আমরা নর্মালি এটার আরো বিস্তারিত তখন গিয়ে দেখবো, কারণ এটার পিছনে ম্যাথমেটিক্স আছে। এখন জাস্ট হচ্ছে আমি আপনাকে গ্রাফ দেখালাম যে নিউরন কিভাবে কাজ করে, একটা সিম্পল টাইপের। আচ্ছা, ডিপ লার্নিং এর ইউজেস কিন্তু অনেক গুণ বেশি। সেটা হচ্ছে একটা কমন ইউজেস আমি বলে থাকি, সেটা হচ্ছে আমরা হরহামেশাই গুগল ট্রান্সলেট ইউজ করে থাকি না, যেমন কোনো সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করতে। তো গুগল ট্রান্সলেট নর্মালি এই ডিপ লার্নিংটা সে হচ্ছে ইউজ করে থাকে, গুগল ট্রান্সলেট। ঠিক আছে, তারপর আপনারা যারা হচ্ছে নেটফ্লিক্স ইউজ করেন, নেটফ্লিক্স আপনার রিকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে, ধরেন আপনার নেটফ্লিক্সে কোনো একটা আহ, কিছু দেখলেন, দেখার পরবর্তীতে সে আপনাকে ওইটার আপনার ওই জিনিসের উপর ভিত্তি করে আপনাকে রিলেটেড বেশ কিছু সে মুভি কিংবা ড্রামার সে আপনাকে কি দেখাবে, ধরো রিকমেন্ড করবে। তো সেটা সে রিকমেন্ড করার ক্ষেত্রে বা রিকমেন্ড ইঞ্জিনটা মূলত ডিপ লার্নিং এর উপরে বেস করে হচ্ছে কাজ করে। তারপর আপনারা যারা আইফোন ইউজ করেন, আইফোনে দেখবেন যে ভয়েস অ্যাপল সিরি আছে। তো সিরি মূলত ডিপ লার্নিং এর উপর বেস করে তৈরি করা। আপনারা যারা চ্যাট জিটিপি ইউজ করেন, এটা সম্পূর্ণটাই ডিপ লার্নিং এর এক্সাম্পল। চ্যাট জিটিপি আপনারা ফ্রি ভার্সন পেড ভার্সন যেটা ইউজ করেন না কেন, এটা ডিপ লার্নিং এর উপরে বেস করে করা। আর ডিপ লার্নিং যখন আমরা বলতেছি, সেখানে সবসময় খেয়াল রাখবেন ডিপ লার্নিং মানেই হচ্ছে সেখানে নিউরাল নেটওয়ার্ক থাকবেই। হ্যাঁ, ওই যে উপরে যেটা বললো এন ওয়ান, এন ডিপ লার্নিং মানে সেখানে কি নিউরাল নেটওয়ার্ক থাকবে। তো এই ডিপ লার্নিং এর ক্ষেত্রে নর্মালি নিউরাল নেটওয়ার্ককে ভাগ করা হয় হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয় এই নিউরাল নেটওয়ার্কে। একটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, বা আমরা যেটাকে বলে থাকি সংক্ষেপে হচ্ছে এএনএন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর একটা নিউরাল নেটওয়ার্ক আছে যেটাকে বলা হয় হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা রিকারেন্ট এনএন, যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে মূলত RNN। আরেকটা আছে আমাদের কনভুলেশনাল নিউরাল নেটওয়ার্ক। কনভুলেশনাল, কনভু কনভুলেশনাল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক কিংবা CNN যেটাকে বলা হয়ে থাকে। তো এটা আমরা ডিটেলস বর্ণনা করব এটা, বাট এটার ইউজের কেসগুলো একটু খেয়াল করে রাখেন। নর্মালি যদি ট্যাবুলার ডেটা হয়, ট্যাবুলার ডেটার ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ইউজ করতে পারি। আমরা ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে, যেমন আপনি বলতে পারেন যে ফাইন্যান্সিয়াল ফ্রড ডিটেকশন বা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ফ্রড ডিটেকশন বা যে কোনো ধরনের ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিংবা ANN হচ্ছে ইউজ করতে পারি। আর কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক নর্মালি এটা ইমেজের ক্ষেত্রে ইউজ করা হয়, অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, স্টেবল ডিফিউশনের আপনারা নাম শুনেছেন, খুবই হাই লেভেল অ্যালগোরিদম সেখানে ইউজ করা হয়। ট্রাফিক ভেহিকেলের ক্ষেত্রে আপনার ভেহিকেল ডিটেকশনের জন্য এটা ইউজ করা হয়। আর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আমরা নর্মালি সিকুয়েন্সিয়াল ডাটার ক্ষেত্রে ইউজ করি। সিকুয়েন্সিয়াল ডাটা মানে হচ্ছে এটা হচ্ছে টেক্সট ডাটা হতে পারে। ঠিক আছে, টেক্সট ডাটার ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করতে পারি। স্পিচ রিকগনিশন আমরা ইউজ করতে পারি, মানে অডিও টাইপ ডেটার ক্ষেত্রে। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ল্যাঙ্গুয়েজ মডেলিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। ওকে,
আজকে থিওরিটিক্যাল ক্লাস আমার মনে হয় এতটুকু পর্যন্তই থাক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামারি ক্লাস এতটুকুই। এরপরে হচ্ছে আমরা আর একটু গভীরে আলোচনা করতে হবে। সো গভীরে আলোচনা করতে হলে আসলে আরেকজন যিনি পার্টিসিপেন্ট আছেন তারও থাকা দরকার। তাকে একটা মেইল দিতে হবে আজকে, দেখি উনি আসলো না কেন, বুঝলাম না। আচ্ছা, আপনার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন এই- এগুলা বুঝেছি, এগুলাতে কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি আমাদের সিলেবাসে যাই আছে সেই হিসেবে আমরা মানে আগাতে থাকবো আর কি, আস্তে আস্তে স্লোলি। তো এখানে ধরেন হচ্ছে যে কিছু জিনিসের, এই যেমন আজকে যে জিনিসটা হলো না, এই জিনিসের উপরে আমি আপনাদেরকে সবগুলো ক্লাসে শীট দেওয়া সম্ভব হবে না, কিছু কিছু লেকচারে আমি হচ্ছে আপনাদেরকে শীট প্রোভাইড করবো আর কি। তো শীট গুলো প্রোভাইড করার সমস্যাটা, একটা সমস্যা আছে এক্ষেত্রে। সমস্যাটা হচ্ছে যে ক্লাসের পরে তারপর হচ্ছে আমি মানে শীট রেডি করবো আর কি। যেমন আজকে ক্লাস নিলাম, এটার পর হচ্ছে আমি আপনাদের শীট রেডি করে তারপর আপনাদেরকে মেইল করবো, বুঝছেন? ক্লাসের আগে শীট পাবেন না আর কি, এটা একটা সমস্যা। আমি পড়ানোর পরে তারপর তার উপরে ভিত্তি করে মানে যতটুকু পড়াইছি তার উপরে শীট তৈরি করবো। ওকে, তো তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে আজকে ক্লাসের যে রেকর্ডিং এর লিঙ্কটা আছে সেটা পাঠিয়ে দিব। নেক্সট ক্লাস তো কবে সেটা তো জানেন, কেমন? মানে শুক্রবার 3টায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো শুক্রবারে তাহলে দেখা হচ্ছে। ঠিক সবাই আছে। ভালো থাকবেন। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।